সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে 21শে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত থাকবেন তরুণ চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পি। অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 812629 81265335 থেকে 8 এর সবকটি নম্বরে। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফ আক্তার নিপা। এবারে আয়োজন এই দিনে এই পর্বে থাকছে বিশেষ দিন ও বিশিষ্ট জনের জন্ম মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি। যারা আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা এবং অত্যাচারের বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম করে নিজেদের জীবনকে ভবিষ্যৎ মানুষের কাছে স্মরণীয় করে গেছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তাদের মধ্যে অন্যতম। 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মৌলানা ভাসানীর জন্ম। 1924 সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে মৌলানা ভাসানী আয়োজন করেছিলেন এক ঐতিহাসিক সম্মেলন। এখান থেকেই তিনি পরিচিত হতে থাকেন ভাসানী মৌলানা হিসেবে। 1926 সালে তিনি আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান, যার ধারাবাহিকতায় কাকমারিতে এবং সিরাজগঞ্জের কাওড়া খেলার বিশাল কৃষক সম্মেলনের আয়োজন করেন। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালে 30 জানুয়ারি তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের প্রথম সভা। 1958 সালে মৌলানা ভাসানী ঘেরাও আন্দোলনে নেতৃত্ব দেন। 1976 সালের 15 মে ফারাক্কা মিছিলে নেতৃত্ব দেন। মৌলানা ভাসানী ছিলেন সাধারণ মানুষের বন্ধু। ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে 1976 সালের 17 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 812629 81265335 থেকে 8 এর সবকটি নম্বরে। এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন তরুণ চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পি। স্বাগত 21শে দুপুরে। ধন্যবাদ। খুব ভালো লাগছে কারণ এই মুহূর্তে চলছে আপনার সোলো এক্সিবিশন এক্সপ্রেশন অফ ফ্রিডম 2। তো শুরুতেই জানতে যাচ্ছি এই এক্সিবিশনে আপনি কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো। আমি অ্যাকচুয়ালি প্রমিনেন্ট আর্টিস্ট থেকে শুরু করে সাধারণ দর্শক পর্যন্ত স্টুডেন্ট সবার কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, তো এর আগে যখন আপনি আরেকটা এক্সিবিশন করেছেন এক্সপ্রেশন অফ ফ্রিডম 1, সেখানে দেখা গিয়েছিল যে আপনার চিত্রকর্মের বিষয় ছিল মানুষ, ফুল, লতা পাতা, ঝরা পাতা। তো এই যে প্রকৃতির যে বিষয়গুলো আপনার চিত্রকর্মে উঠে এসেছে, এইটাতেও কি সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে এক্সপ্রেশন অফ ফ্রিডম 1 এবং 2 এটা হচ্ছে একটা ধারাবাহিকতা আমার কাজের। এবং আমার ম্যাক্সিমাম পেইন্টিং এর বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি, মানুষ। হ্যাঁ, বাংলার মানুষ, প্রকৃতি, এইসব। এখানে এক্সপ্রেশন অফ ফ্রিডম টাইটেল করাটা মানেটা হচ্ছে যে আমি আসলে আমার মধ্যে যে স্বাধীনতা, আমি আমার বাংলার প্রকৃতি, মানুষকে আমি আমার ইচ্ছা মতো কম্পোজিশন কালারের মাধ্যমে তুলে ধরতেছি। এখানে আমার স্বাধীনতা। আচ্ছা আচ্ছা, এই চিত্রকর্মগুলোতে আপনি তো ওয়াটার কালারই বেশি ইউজ করেছেন। হ্যাঁ, এর আগে তো আপনি তেল রং এবং আর কি মাধ্যমে অ্যাক্রিলিকে করেছেন। তো এখানে উজ্জ্বল রঙের ব্যবহার খুব দেখা যাচ্ছে। এটা কেন? প্রকৃতি খুব উজ্জ্বল, এই জন্য কি? অ্যাকচুয়ালি মানে প্রকৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে আমার পেইন্টিং এর বিষয়বস্তু মূলত। যেটা ওরিয়েন্টাল আর্ট হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার কালার বেস, আর ওরিয়েন্টালের যে স্টাইল বা টেকনিকটি হচ্ছে মানে উজ্জ্বল কালার। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে ওরিয়েন্টাল পেইন্টিং এ আপনি পড়াশোনা করেছেন। তো আমাদের দর্শকরা অনেকেই হয়তো জানেন, আমিও জানতাম না আসলে ওরিয়েন্টাল পেইন্টিংটা কি। আমি জেনেছি যে প্রাচ্য, আপনার কাছ থেকে জানলাম যে প্রাচ্য কলা। তো এই বিষয়টা একটু বলবেন, আসলে এখানে আপনি কি তুলে ধরতে চান এই কলাতে? প্রাচ্যকলা হচ্ছে প্রাচ্য দেশীয় শিল্পকলা, যেটা সেটা হচ্ছে প্রাচ্যকলা। ইন্ডিয়ান আর্ট, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, যে প্রাচ্য দেশীয় দেশগুলো আছে ওইটার যে শিল্প স্টাইল ওটা হচ্ছে প্রাচ্যকলা। হ্যাঁ, এবং ওরিয়েন্টালের একটি নিজস্ব ধারা আছে, টেকনিক, কাজের বিষয়বস্তু। হ্যাঁ, এবং ওইগুলোর মধ্যেই প্রাচ্য রীতির এটা প্রকাশ পায়। আচ্ছা আচ্ছা, তো এই যে ওরিয়েন্টাল পেইন্টিং এটা হচ্ছে প্রাচ্যকলা আপনি বলছেন। আমাদের সাবকন্টিনেন্টাল যে কান্ট্রিগুলো আছে, জাপান, চীন, এদের যে শিল্পকর্মগুলা এখানে প্রতিফলিত হয়। তো এর সাথে যে প্রাচ্য এবং পাশ্চাত্যের দেখা যায় যে একটা সংমিশ্রণ করে চিত্রকর্ম সৃষ্টি করা হয়, ক্ষেত্রে ফিউশন বলা হয়। তো এখানে অনেক সময় দুর্বোধ্যতাও সৃষ্টি হয়। তো এই বিষয়টা আপনি কি বলবেন, যে এটা আপনার কাছে কি মনে হচ্ছে?
এই সেটা হচ্ছে ফিশনটা যে মানে ওই প্রাচ্যরীতির একটা বৈশিষ্ট্য আছেই, থাকবেই আমাদের যে বিষয়বস্তুর ক্ষেত্রে, বা আমি যে কিভাবে আমার ড্রয়িং এবং আমার টেকনিক্যাল বিষয়ের মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে আর কি। ম্যাক্সিমাম পাশ্চাত্য পেইন্টিং হচ্ছে রিয়েলিস্টিক পেইন্টিং, আর ওরিয়েন্টাল একটু বিমূর্ত এবং একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের আর কি, ক্রিয়েটিভিটি থাকবে এটাতে। একটা রিয়েলিস্টিক পেইন্টিং হচ্ছে হুবহু যা আছে তাই, এবং ওরিয়েন্টাল পেইন্টিং হচ্ছে একটা নেচার থেকে একটা রিয়েলিস্টিক বিষয় নিয়ে ওটাকে আমি কম্পোজ করব, নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে ওটা পেইন্টিং এ তুলে ধরবো। দুটোর পার্থক্য হচ্ছে এখানেই আর কি। আচ্ছা, রিয়েলিস্টিক পেইন্টিং এর ক্ষেত্রে অনেক অবজারভেশনের প্রয়োজন হয়, এই ক্ষেত্রে আপনি কি করেছেন রিয়েলিস্টিক পেইন্টিং এর ক্ষেত্রে? রিয়েলিস্টিক পেইন্টিং এ প্রচুর স্টাডি করতে হয়, এবং সেটা মিডিয়ার ক্ষেত্রে মিডিয়া আপনার অ্যাকচুয়ালি যে কোনো মিডিয়াতে যে কোনো পেইন্টিং করা সম্ভব। আচ্ছা, এই মুহূর্তে একজন দর্শক আছেন আপনাদের সাথে, আমরা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন ভাই, কোথা থেকে? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন ভাই? হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, কে বলছেন? আমি জুবাই বলতেছি, জি কথা বলুন। পান্থপথ থেকে। জি কথা বলুন। জি হ্যালো হ্যালো, রাফি ভাই, হ্যাঁ, কি অবস্থা? কি অবস্থা? এই তো ভালো। ভাই, বলো। আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল যে আপনার লাইফে যে এত উন্নতিগুলো, তার পিছনে বেশি উপলব্ধি করেন কাকে? আচ্ছা, ধন্যবাদ। দর্শক ইন্সপিরেশনের কথা বলতে চাচ্ছেন উনি, ইন্সপিরেশনটা, প্রেরণাটা কি আপনার শিল্পকর্মের? অবশ্যই আমার বাবা মা আগে, তারপর হচ্ছে আমার যে শিক্ষক বৃন্দ আছেন, বিশেষ করে আমি দুজনের নাম বলবো, যে ডক্টর আব্দুল সাত্তার এবং শিল্পী নাসরিন বেগম। তাদের কাছ থেকে আমার মূল প্রেরণা, আমার এত দূর আসা আর কি। আপনি বলছিলেন যে আপনার চিত্রকর্মগুলোতে আপনার যার প্রেরণা, যাদের প্রভাব আছে ফুটে উঠেছে, তো এই বিষয়টা যদি একটু বলতেন। যেহেতু এখানে ডিরেক্টলি আমি ডক্টর আব্দুল সাত্তার, উনি খুব ভালো পেইন্টার, হ্যাঁ, ওরিয়েন্টালের বস বলা চলে, এবং শিল্পী নাসরিন বেগম, তো ওদের কাছ থেকে আমি যেহেতু ডাইরেক্টলি আমি শিক্ষা নিয়েছি, সেহেতু ওদের প্রভাব আমার কাজে আছে। এবং প্রত্যেকটা আর্টিস্টেরই কোনো না কোনো সিনিয়র প্রমিনেন্ট আর্টিস্টের প্রভাব থাকবে, সেক্ষেত্রে আমারও আছে। কিন্তু আমি আসলে কোনো ছায়ার মধ্যে থাকতে চাই না। আমি আমার স্বকীয়তাকে আমি আসলে আমার ভিতর যা আছে তা আমি তুলে ধরতে চাই, তাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে আপনি এর আগেও এক্সিবিশন করেছেন, এখনো করছেন, এবং আপনার পার্সপেক্টিভে আপনি যদি জানতে চাই যে এই যে এক্সিবিশন গুলো করেছেন, সেক্ষেত্রে সমালোচনাটা কিন্তু খুব জরুরি শিল্প উত্তরণের ক্ষেত্রে। এই বিষয়টা কি আপনি আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি পেয়েছেন শিল্প সমালোচনা? হ্যাঁ, অবশ্যই পেয়েছি। সেক্ষেত্রে আমি মনে করি যে আমার শিল্পের সমালোচক থাকবে, যে আর্ট ক্রিটিক, তার অনেক বড় দায়িত্ব আছে এই সমাজে, মানে এই শিল্প রচনার ক্ষেত্রে, যে এবং যে প্রমিনেন্ট আর্টিস্ট আছেন, ওরা যদি মানে একটু সহায় বা ওরা যদি হেল্পফুল না হন আমাদের জন্য, যারা ইয়াং আমরা, তবে আমাদের জন্য, এবং তাদের একটু ইন্সপিরেশনই কিন্তু আপনার কাজের আরো পরিধিকে আরো প্রসারিত করে। পাই ওদের কাছ থেকে, তবে আমাদের জন্য খুব ভালো হয় আর কি। আচ্ছা, এই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে আমাদের দেশে কিন্তু এখনো শিল্প সমালোচনার দিকটা অতটা ঋদ্ধ না, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি এটা বলবো না যে আমরা মানে শুদ্ধ না, বা আমরা অবশ্যই আমাদের শিল্পের মান খুবই ভালো আমি মনে করি, এবং খুবই ভালো হচ্ছে, আগের থেকে আরো ভালো হচ্ছে সেটা। এবং আমাদের দরকার হচ্ছে সহযোগিতা, যে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে যেতে তুলে ধরতে পারি। যারা ইয়াং যারা আছে, তাদের অনেক ইন্সপায়ার দরকার, উপরের লেভেল থেকে বা টিচারদের কাছ থেকে অনেক হেল্প পাওয়া দরকার। এবং একটা শিল্পকর্ম সাধারণ মানুষ যেভাবে দেখবেন, তারা ভালো মন্দ দিকটা সেইভাবে কিন্তু বুঝতে পারবে না। যদি তাকে সমালোচনা করতে বলা হয়, প্রশংসাটাই করবেন, কিন্তু একজন যে শিল্প বোদ্ধা, তাকে তার সমালোচনাটা কিন্তু অনেক জরুরি। এবং একজন যে কোনো প্রথিতযশা শিল্পীর বক্তব্যগুলা, তার লেখাগুলা কিন্তু অনেক আপনাদের কাজের ক্ষেত্রে, অনেক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইন্সপিরেশনের ক্ষেত্রে কিন্তু অনেক কাজ করে। তো সেই ক্ষেত্রে সেইভাবে কি দেখতে পাচ্ছেন আপনি তাদের সমালোচনাটা? এখানে আমি বলবো যে শুধু একজন শিল্প বুদ্ধের জন্য যে একটু শিল্প সৃষ্টি করা, বিষয়টা এরকম না। ওদের মন্তব্যটা অনেক জরুরি একজন আর্টিস্টের জন্য, কিন্তু একটা সাধারণ দর্শক যদি এখানে মজা না পাই, বা তবে আমি মনে করি যে ব্যর্থ হই পেন্টিং এ বা শিল্পকর্মে। আমি মনে করি মোটামুটি যাতে সবার বোধগম্য হয়, ওই টাইপের পেন্টিং করা জরুরি। আর শিল্প বুদ্ধা এবং যারা প্রমিনেন্ট আর্টিস্ট, ওরা সবসময় মন্তব্য করবেন, সমালোচনা করবেন, ওই সমালোচনার মাধ্যমে আমার শুধরাবে আমার যে ভুলগুলা। একজন দর্শক আছেন, ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহিন বলছি, উত্তর ধানমন্ডি। জি মাহিন, কথা বলুন, বাপি ভাই আছেন আমাদের সাথে। জি জি, আজকে যে আমাদের গেস্ট হয়েছেন তার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে 6 জন চিত্রশিল্পী আমাদের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তার মধ্যে আপনি ছিলেন কিনা একটু জানাবেন। আর বাংলাদেশে আপনি এমন কোন ছবি এঁকেছেন কিনা যে এখনো আপনার মনে স্মরণ হয়ে থাকবে এই শিল্পী আর চিত্রটি, আর আমাদের দেশের মধ্যে কার কার ছবি আপনার ভালো লাগে একটু আমাদের জানাবেন। ধন্যবাদ মাহিন। আমেরিকাতে এখন আমার একটি গ্রুপ চলতেছে আমেরিকার বুস্টনে, শিল্পী নাসরিন বেগম, কনক চাপা চাকমা, ওরাও আছেন এটাতে, আর আমার পেন্টিং ওইটাতে আছে। আর হচ্ছে যে ওই বাংলাদেশে আমার প্রিয় শিল্পী হচ্ছে এস এম সুলতান, যে মাটির মানুষ ছিলেন, যে মানে মানুষের কথা মানে তার পেন্টিং এ পাওয়া যায়। আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের বিভিন্ন কারণে কিন্তু সম্পর্ক গড়ে উঠেছে, তার মধ্যে কিন্তু খুব গুরুত্ব বহন করে শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য বিনিময়। তো এই ক্ষেত্রে কি মনে হয় যে বর্তমানে বিশ্ব শিল্পে বাংলাদেশের অবস্থানটা কোথায়, যদি তরুণ চিত্রশিল্পীর পার্সপেক্টিভে আপনি বলতেন? এখন আগের থেকে অনেক ভালো, অনেক কি বলবো, খুবই ভালো উন্নত মানের পেন্টিং সবাই করতেছে, বা একটা সাবজেক্টফুল পেন্টিং করছে সবাই, অনেকে যারা ইয়াং। সো ওদের দরকার হচ্ছে, ওরাও যে ইন্টারন্যাশনাল বিষয়ে, ইন্টারন্যাশনাল স্পটে যে আমাদের যে একটা জায়গা বাংলাদেশকে তুলে ধরতে পারতেছে না ওরকম না, আমরা কিন্তু পারতেছি, বাট আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে ইন্সপায়ার, ইন্সপিরেশনের দরকার আছে। এই ইন্সপিরেশনের কথাটা যখন আসলে সূত্র ধরে জানতে চাচ্ছি যে বিভিন্ন আর্ট ক্যাম্প হচ্ছে দেশে এবং দেশের বাইরে, সেখানে দেখা যাচ্ছে যে তরুণ চিত্রশিল্পীদের ইনভলভমেন্টটা অনেক কম, এবং প্রথিতযশা যারা চিত্রশিল্পী আছেন তারা এখানে বেশি ইনভলভ হচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনার এটা কি পীড়াদায়ক? অবশ্যই পীড়াদায়ক। আমি বলবো যে দেখুন, এগুলো আমার মতো আরো অনেক ইয়াং আর্টিস্ট আছেন যারা আমার থেকে আরো ভালো কাজ করেন, হ্যাঁ, আরো প্রতিভাবান। আমি বলবো যে এদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য, যারা প্রমিনেন্ট আর্টিস্ট আছেন, এটা আমি অবশ্যই বলবো যে আসলে এখানে অনেক সহানুভূতির দরকার আমাদের জন্য। আচ্ছা, আর একটা শিল্প, সৃজনশীল শিল্প তখনই কিন্তু ডেভেলপ হয় যদি সেখানে আধুনিকতার শর্তে শিল্প রচনা করা হয়। তো এখন তো আধুনিকতার জোয়ার সারা বিশ্বে চলছে চিত্রকলার ক্ষেত্রে, বাংলাদেশ কতটুকু সম্পৃক্ত হতে পেরেছে একটা প্রতিভাবান তরুণ চিত্রশিল্পীর দৃষ্টিকোণ থেকে যদি বলতেন? এখানে আধুনিকতা আমি বলতে বুঝবো যে আমার দেশের যে, আমার দেশ ফার্স্টে থাকবে, আমাদের দেশের বিষয়বস্তু, এগুলো নিয়ে যদি আমি কাজ করি এবং আমাদের দেশকে নিয়ে যদি আমি সামনে এগিয়ে যাই, তখন সেটাই হবে প্রকৃত আধুনিকতা। হ্যাঁ, যে কাজটা করেছিলেন এস এম সুলতান অনেক আগে, হ্যাঁ, কারণ এস এম সুলতানের টাইমে যে কাজগুলো হতো ইন্টারন্যাশনাল মানের, উনি যে কাজগুলো করতেন, এগুলা আমি মনে করি যে তার থেকে আমরা অনেক এখনো পিছানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আরেকটা যদি প্রশ্ন আসে যে চিত্রকলার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সৌন্দর্য তত্ত্ব এবং বুদ্ধিভিত্তিক ভাবনা, এই দুটা বিষয় কিন্তু খুব প্রতিফলিত হয় চিত্রশিল্পে, এবং বৈশিষ্ট্য এটা, এবং সাথে নান্দনিকতা। তো এই বিষয়গুলো আপনি আপনার চিত্রকর্মে কিভাবে প্রতিফলিত করেন? নান্দনিক বোধ একটা শিল্পকর্মে থাকবেই, এবং একটা শিল্পকর্মে একটা টোটাল একটা গল্প থাকবে ছবির মতো, বা মানুষের লাইফের মতো টোটাল একটা গল্প একটা শিল্পকর্মে যখন পূর্ণ হবে, তখন আমার মনে হয় এটা নান্দনিকতা বোধ টোটাল মিলে একটা পূর্ণ ছবি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে রিয়েলিস্টিক পেন্টিং যেটা, ওইটা থেকে আমি কিছু গ্রহণ করে ওইটাকে আমি আমার মধ্যে যা আছে তা দিয়ে টোটাল কম্পোজ করে, এটা হচ্ছে এখানে আমার ক্রিয়েটিভিটি বা নান্দনিকতা। আচ্ছা, এখন কিন্তু চিত্রকলা শুধু ফ্রেমের মধ্যে বন্দি নয়, এর ক্ষেত্রে ভিডিও আর্টও চলে এসেছে, তো এবং এই ইনস্টলেশনটাও হচ্ছে, তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো। সেটা হচ্ছে চিত্রকলা শুধুই একটা কাগজে বা ক্যানভাসে সীমাবদ্ধ না থেকে যে ভিডিও অথবা ইনস্টলেশন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের, এবং এটা যে যার ক্রিয়েটিভিটি আছে ওইটা দিয়ে তুলে ধরে, এটাই কিন্তু আধুনিকতা। আপনার কি মনে হয়, তাই না? এরপর রিয়েলিস্টিক হবে, এক সময় ছিল যে রিয়েলিস্টিকটা আজ থেকে 30 বছর আগে ছিল, এখন কিন্তু সেটা নাই, এখন তো সুরিয়ালিস্টিক হয়ে গেছে, এবং এটাই আধুনিকতা। তো এই আধুনিক বিষয়গুলো তরুণ চিত্রশিল্পকে কিভাবে উদ্বুদ্ধ করছে এবং কিভাবে জনপ্রিয় করে তোলা যায় বলে আপনি মনে করেন? এই মডার্নিজম আমার মনে হয় যে একজন তরুণ শিল্পীকে খুবই ইন্সপায়ার করছে, এবং তার যে স্বাধীনতা এক্সপ্রেশন, এবং তার যে ফ্রিডম, ওটা এখানে সে পূর্ণ করতে পারছে তার শিল্পকর্মে, আমার মনে হয়।
এরপর আমরা দেখেছি যে ফেলে দেওয়া অনেক জিনিস, খড়কুটো এবং আমাদের ন্যাচারাল কিছু জিনিস দিয়ে কিন্তু ইনস্টলেশন হচ্ছে। তো এগুলো কি আপনার এই ধারাটা পরিবর্তন হচ্ছে, তো এই বিষয়গুলো কি আপনাদেরকে ইন্সপায়ার করে? অবশ্যই করে, কারণ আমরা তো আসলে প্রকৃতি নিয়ে কাজ করি। হ্যাঁ, যে কোনো পেন্টিং এর মধ্যে প্রকৃতি তো থাকবেই, মানুষও তো প্রকৃতির অংশ, সো এটা আমাদেরকে অনেকভাবে ইন্সপায়ার করে। আচ্ছা, অনেক সময় অন্য প্রসঙ্গে আসি যে অনেক সময় এই সব সেক্টরে আছে, তবে চিত্রশিল্প ক্ষেত্রে আমরা দেখা যায় যে বিদেশমুখী প্রবণতা, তরুণ চিত্রশিল্পীরা পড়াশোনা করতে গেল বা কোন এক্সিবিশন অংশ ওখানেই থেকে যাচ্ছে, তো এটা কেন হচ্ছে, এটা কি মনে হয় আপনার কাছে? এটা আমি শুধু একজন পেইন্টার যে থেকে যাচ্ছেন বাইরে এটা বলবো না। হ্যাঁ, আমি বলেছি সব সেক্টরে হয়, এই সেক্টরটাতে কেন হচ্ছে? এটা দেশের বাইরে অবশ্যই পড়তে যাওয়া উচিত, হায়ার স্টাডি করা উচিত, কিন্তু অবশ্যই ব্যাক করা উচিত, আমাদের দেশের জন্য কিছু করা উচিত। আমি চাই যে আপনিও আমেরিকাতে যাচ্ছেন পিএইচডি করতে, আপনার কি মনে হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? হ্যাঁ, যাব আমি নেক্সট ইয়ারে, তবে আমি মাস্ট বি ব্যাক করবো আর কি। আমি আমারটা বলতে পারি যে আমি হয়তো আমি লন্ডন বা আমেরিকাতে যাই, আমি আমার দেশের বিষয়বস্তু নিয়ে কাজ করবো এখানে, আমি আমার দেশকে তুলে ধরবো এবং মাস্ট বি আমি দেশে ব্যাক করবো। আমরা কিন্তু দেখেছি যে এই কারণগুলো, এই যে বিদেশমুখী প্রবণতা থেকে যাচ্ছে, এটা কি কোনো হতাশা থেকে তরুণ প্রজন্ম বা চিত্রশিল্পীরা করে থাকেন যে ছবি বিক্রি হচ্ছে না বা কোনো স্পন্সর পাওয়া যাচ্ছে না একটা এক্সিবিশন করার ক্ষেত্রে, তো এই বিষয়গুলো কি আপনি কিভাবে দেখছেন? আমি যেটা ফিল করেছি, আমি আমার দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে যে স্পন্সরের ব্যাপার বা কোনো সিনিয়র টিচারদের কাছ থেকে হেল্প পাওয়া বা ইন্সপায়ার পাওয়া, এটা খুবই টাফ ব্যাপার। আমি এই জায়গায় এসেছি অনেক স্ট্রাগল করে, আমি মনে হয়, এবং প্রত্যেকটা আর্টিস্টেরই কি সেম অবস্থা, যারা ইয়াং, যারা প্রমিনেন্ট হবে বা ওই পথে যাচ্ছেন, তাদের খুবই স্ট্রাগল করতে হয়, এবং আমার মনে হয় যে এটা অবশ্যই ভাবা উচিত, দেখা উচিত। এবার আমরা মনে করি যে বিভিন্ন কর্পোরেট হাউসগুলো আরো কিছু অর্গানাইজেশনগুলো যে স্পন্সরশিপ নিয়ে এগিয়ে আসেন, সেক্ষেত্রে তরুণ চিত্রশিল্পীরা অনেক ইন্সপায়ার্ড হবেন। হ্যাঁ, এবং তারা কিন্তু তাদের চিত্রকর্ম নিয়ে, নতুন নতুন চিত্রকর্ম নিয়ে বিশ্ব শিল্পে কিন্তু আমাদের অবস্থানটা আসলে ধরে রাখতে পারবো আমরা। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় চলে আসছে যে দেখা যাচ্ছে আপনি চারুকলাতে পড়াশোনা করছেন, এই বছরই শেষ করেছেন মাস্টার্স, তো এই চারুকলার সাথে কিন্তু বিশ্ব শিল্পের মেলবন্ধন ঘটেছিল সেই 50 দশক থেকে, এবং সেরই ধারাবাহিকতায় 80 দশকে আন্তর্জাতিকতার সূত্রপাত হয় এবং সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। এক্ষেত্রে যে আন্তর্জাতিককরণের ক্ষেত্রে যে স্বকীয়তা, নিজস্বতা বজায় থাকা দরকার বাংলাদেশের শিল্পীদের ক্ষেত্রে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সেটা কি ধরে রাখতে পারছে নাকি আমরা ফিউশন করে ফেলছি? টোটালি যে 100% ধরে রাখতে পারছে বিষয়টা এরকম না। যেমন জাপানিজ কোনো পেইন্টিং দেখলে আমরা বুঝি যে এটা জাপানিজ, বা চাইনিজ পেইন্টিং দেখলে বুঝি এটা চাইনিজ, অথবা মুঘল মিনিয়েচার দেখলে বুঝি যে এটা মুঘল মিনিয়েচার। বাট এখন যে বাংলাদেশের যে অবস্থা, পেইন্টিং এর স্টাইল দেখে খুব সহজে বুঝে যান এটা বাংলাদেশি না ওয়েস্টার্ন কোনো পেইন্টিং। সেক্ষেত্রে যদিও প্রত্যেকটা আর্টিস্টের একটা স্টাইল থাকবে, নিজস্ব কালার থাকবে, টেকনিক থাকবে, বিষয়বস্তু থাকবে, ওটা থাকবে, বাট আমার মনে হয় এরকম হওয়া উচিত যে বাংলাদেশি পেইন্টিং দেখে বোঝা যাওয়া উচিত যে এটা হচ্ছে বাংলাদেশি পেইন্টিং। তবে আপনাকে সাধুবাদ জানাই জন্য যে আপনার পেইন্টিংস গুলা দেখে আমরা সেই সারল্য, আমাদের প্রকৃতির সারল্যতা, সৌন্দর্যতা আমরা খুঁজে পাই। তো এই পর্যায়ে দুজন দর্শক আছেন আমাদের সাথে, পরপর দুটো ফোন নিব। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? শরীফ বলছি, পাকুন থেকে। জি শরীফ ভাই, কথা বলুন। আজকের অতিথিকে 21শে দুপুরে স্বাগতম। আমি খুবই আনন্দিত যে ওনার সাথে কথা বলতে পারছি। তো আমার প্রশ্ন হলো যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একজন চিত্রশিল্পী একটা দেশকে অনেক কিছু উপহার দিতে পারে, চিত্রশিল্পের মাধ্যমে সে সারা বিশ্বের কাছে দেশকে তুলে ধরতে পারে তার শিল্পকর্মের মাধ্যমে। তো আমরা ওই যে নতুন ছেলে মেয়েদেরকে বা আমরা তেমন এটাতে লোকজনের ব্যাপক অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি না, প্রচার প্রচারণা তেমন নেই। তো আজকে এটা কেন? আর অতিথির কাছে প্রশ্ন হলো যে একজন চিত্রশিল্পী হতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন? ধন্যবাদ শরীফ ভাই। আসলে কেন আরেকজন দর্শক আছেন, আমরা এই আনসারটা দিব একটা দর্শক প্রশ্ন নিয়ে। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো হ্যালো হ্যালো, জি সীমান্ত ভাই কথা বলুন। বাপি ভাই আছেন আমাদের সাথে। অতিথি চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পিকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই সময়ের উনি তরুণ প্রজন্মের একজন শিল্পী, কিন্তু আমি আমার একটু ক্ষোভ প্রকাশ করি আসলে এই তরুণ চিত্রশিল্পী বা প্রবীণরা যাদের চিত্র প্রদর্শনী হয়, মফস্বলে বসে থাকার সময় আসলে
এটা দেখার সুযোগ হয় না। পত্র পত্রিকা বিভিন্ন নিউজ এর মাধ্যমে জানতে হয়, ছবি দেখার অভিজ্ঞতা হয়। তো আমি জানতে চাইবো যে চিত্রকলা প্রথম উদ্দেশ্য হচ্ছে নান্দনিকতা। আমরা যখন গুণ বিচারে হই, বলা হয়ে থাকে স্পেন, জাপান, ফ্রান্স, মানে ইউরোপের চিত্রকলাকেই বলা হয় শ্রেষ্ঠ চিত্রকলা। ধন্যবাদ শরীফ ভাই। আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে ঢাকা কেন্দ্রিক যে প্রদর্শনী হচ্ছে, তো ঢাকা কেন্দ্রিক কেন মফস্বল শহরগুলোর দর্শকরা এটা থেকে বঞ্চিত হচ্ছে, এটাই জানতে চাচ্ছি সীমান্ত ভাই। একজন আর্টিস্ট যদি মফস্বলে বা গ্রামে করেন, ওই সুযোগ সুবিধা এখানে পান না। একটা স্পেস, যে একটা পেন্টিং শো করার জন্য একটা জায়গা দরকার বা তার সুযোগ সুবিধা দরকার, ওই জিনিসটা পাওয়া যায় না। কিন্তু আমি আমার লাইফের প্রথম এক্সিবিশন করেছিলাম আমার গ্রামের বাড়িতে, নেত্রকোনার মোহনগঞ্জ, এবং পরপর দুটি এক্সিবিশন ওখানে আমি করেছিলাম। আচ্ছা, এবং আমি ভবিষ্যতেও এক্সিবিশন করব আমার গ্রামের বাড়িতে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এই আপনার এই আশা পোষণ করার জন্য। আরেকটা বিষয় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট্ট করে জানতে চাচ্ছি যে শিক্ষার সাথে চারুকলার যে মেল বন্ধনটা, যে চারুকলা যে বুনিয়াদটা গড়ে ওঠে শিক্ষা থেকে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে চারুকলাটাও শিক্ষা। একজন শিল্পী আসলে অনেক জানতে হবে, আগে তাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, তখনই সে ভালো কিছু করে মানে সে বুঝতে পারবে, একটা কিছু নিয়ে ভাবতে পারবে। হ্যাঁ, আমি অ্যাপ্লাই করলে হবে না, আমার আগে ভাবতে হবে, হ্যাঁ, পড়তে হবে, জানতে হবে, সেই যে বুদ্ধিভিত্তিক ভাবনা যেটা, সেটাই আমার ভিতর থেকে একটা বিষয় কাজ করবে, যেখানে কোথায় ক্রিয়েটিভিটি, কোথায় আমার যে শিল্পবোধ, ওইটা। আমরাও আশা করছি বুদ্ধিদীপ্ত শিল্পকর্ম নিয়ে আপনি এগিয়ে যান আগামীর পথে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শকদের সবাই। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। দর্শক, 21 দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, শুভ দুপুর।